আইন সবার জন্য সমান। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদনের জবাবে ট্রাইব্যুনাল ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ডিসেম্বরের শুরুতে। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হলেন জে রায় খান পান্না। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার রায় ২৭ নভেম্বর। তদন্তে সীমাবদ্ধতার কথা স্বীকার দুদকের। ২০০৮ সালের নির্বাচনে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন ৫.২১ একর, আমরা পেয়ে যাই ২৯ একর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভূমিকম্প ঝুঁকিতে ১৫ দিন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ৪ মেট্রো স্টেশনের দেয়াল ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলস। সাংঘর্ষিক রাজনীতি নয়, সহনশীলতার পক্ষে বিএনপি, বলছেন নেতারা। সাজানো নির্বাচনের চেষ্টা দেখছে এনসিপি। এবারও টাকা ও পেশিশক্তির আধিপত্যের আশঙ্কা। সরকার ও ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বিবেচনায় দেশকে ৩ ভাগ করছে কমিশন। মোবাইল ব্যাংকিং এ প্রতারণার ফাঁদ। অর্থ হাতাচ্ছে দেশি বিদেশি চক্র। অনলাইন জুয়ায় বছরে পাচার ৫,০০০ কোটি টাকা। সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ। আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এবং মন্ত্রীদের নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরা সুবিধা চেয়ে করা আবেদন প্রসঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এদিন গুমের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আর সাবেক বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ ও ৭ ডিসেম্বর। ১ মাস পর আবারও একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান ১৩ সেনা কর্মকর্তাকে। গুমের ২ মামলায় রোববার সকাল ১১টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন সেনা সদরে অবস্থিত সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে এবং আরেকটা আছে যে দ্রুত বিচারের তথ্য প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে করে করব। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি। পরে গুমের ২ মামলায় সাবেক বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পান আলোচিত আইনজীবী জে রায় খান পান্না। উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের। তাজুল ইসলাম বলেন, গুমের মামলার তদন্ত করতে গিয়ে তাদের মনে হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা, তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থায়, সেগুলো এগুলো করতে দিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে
ব্যক্তি হিসাবে, একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোববার শুনানি শেষে 13 সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সাব জেলে নিয়ে যাওয়া হয়। শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল জুড়ে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, বিজিবি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদকের কাজে কোনো রাজনৈতিক চাপ নেই, তবে সীমাবদ্ধতা থাকায় অনেক কাজ কাঙ্ক্ষিতভাবে সম্পন্ন করা যায় না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনি জানান 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর, তবে দুদকের অনুসন্ধানে মেলে 29 একর। দুদকের তদন্তে এই তথ্য বেরিয়ে এলেও নানা সীমাবদ্ধতায় দুদক শেখ হাসিনার শাসনামলে ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান। প্লট জালিয়াতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী 27 নভেম্বর। দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ সাবেক মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান রয়েছে। রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর, তবে দুদকের অনুসন্ধানে মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। আমরা কিন্তু বিচারকারী না, বিচার করে কে? আদালত। আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি। দুদক চেয়ারম্যান জানান নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে। আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। দুদক চেয়ারম্যানের বক্তব্যে সংস্থার সীমাবদ্ধতা ও রাজনৈতিক প্রশাসনিক বাস্তবতা আবারও সামনে এসেছে। তবে মাঠ পর্যায়ে কার্যক্রম বাড়ানো হলে দুর্নীতি বিরোধী প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এবার ভূমিকম্পের খবর। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে 15 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে কেউ কেউ অভিযোগ করছেন ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় হল ছাড়তে রাজি নন অনেকেই। স্বপন আহমেদের রিপোর্ট। পরপর দুদিনের ভূমিকম্পে সারা দেশেই সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধৃত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও জারি করা হয়। এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে অনেকেই। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। প্রত্যেকটা হলের অবস্থা অনেক বেশি খারাপ, তো এর জন্য করে আরো বেশি আতঙ্ক লাগতেছে, অনেক বেশি ভয় লাগতেছে। তবে ভিন্ন প্রতিক্রিয়াও জানাচ্ছেন অনেক শিক্ষার্থী। তারা বলছে এভাবে হঠাৎ হল বন্ধে তাদের পড়াশোনার ক্ষতি হবে। সামনে থাকা পরীক্ষার অনিশ্চয়তাও উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে। আমি হল প্রশাসনকে স্বাগত তখন জানাতাম যদি বলতো যে বিল্ডিং গুলোই থাকবে না, নতুন একটা বিল্ডিং হবে। আমার মনে হচ্ছে না যে প্রশাসন এটা যৌক্তিকভাবে নির্দেশনা দিয়েছে, কেননা যে এই 15 দিনে যে হলটা যে সম্পূর্ণভাবে মেরামত হবে বা ঠিকঠাক হবে এমন তো না। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণায় স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দাবিতে ভিসির বাসভবনের সামনে শনিবার রাতভর অবস্থান করেন আবাসিক শিক্ষার্থীরা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন,
ঘোষণার পর থেকে আজকে সকাল থেকে আসলে শিক্ষার্থী যারা আবাসিক হলে থাকতেন তারা কিন্তু ফিরে যেতে শুরু করেছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। আমরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে বিভিন্ন হলে আমরা ঘুরি এবং সেখানে যতটুকু দেখতে পেলাম যে নির্দেশনা যেহেতু গতকালকে রাত্রে হয়েছে, সকালের দিকে হয়তো অনেক শিক্ষার্থী বিষয়টি জানতেন না, অতএব সকালের দিকে যাওয়ার প্রবণতা অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা যখন বিষয়টি জানতে পারলেন, হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে 5টার মধ্যে, তখনই কিন্তু এই প্রবণতা বাড়তে থাকে, অর্থাৎ ধীরে ধীরে এই প্রবণতা আরও বেশি হচ্ছে। বলা যায় যে ধীরে ধীরেই হলগুলো আসলে ফাঁকা হতে শুরু করেছে। এর বাইরেও যারা আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে পেয়েছি যারা আমাদেরকে ভিন্নভাবে কথা বলেছেন, তারা বলছেন যে এই যে সাময়িক ছুটি দিয়ে আসলে তাদের যে বহু দশক ধরে এই ভবনগুলো, অর্থাৎ তারা বলছেন যে দাবি নিয়ে তাদের ছিল যে এই ভবনগুলো সংস্কার করা হোক, এই দাবি কিন্তু দমানো যাবে না। তারা বলছেন যে এই অল্প সময়ের ছুটিতে আসলে এই ভূমিকম্পের মতো এই বাস্তবতায় কতটুকু সংস্কার করতে পারবে এটি নিয়েও তাদের সন্দেহ রয়েছেন। যদিও তারা অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেকেই থেকে যাচ্ছেন যারা হয়তো আরও কিছুক্ষণ সময় নিচ্ছেন, কেননা তাদের বাহিরে অনেক কাজ থাকে যেহেতু হঠাৎ করেই ছুটিতে ঘোষণা করা হয়েছে। তবে বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন মেয়েদের হলে যাই, বিশেষ করে রোকেয়া হলের সামনে থেকেও দেখেছি বিভিন্ন অভিভাবক যাদের মেয়েরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের বা ওই হলটিতে থাকেন, তাদের অভিভাবকের সাথেও তারা অনেকেই গিয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই যে ঘোষণা দেওয়া হয়েছে, ভূমিকম্পের এই বাস্তবতায় ঘোষণাটি দেওয়া হয়েছে, এটিকে আসলে স্বাগত বেশিরভাগ সংখ্যক শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। এর বাইরেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি একটু বলে রাখি, গতকালকে যখন এই ঘোষণাটি দেওয়া হয় হল ত্যাগের, তারপরেই কিন্তু বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারা জানাচ্ছিলেন যে এই যে অল্প সময়ের ছুটি, যে দাবিটি তাদের মূল বিষয়টি ছিল যে কয়েক দশক ধরে এই ভবনগুলো যে নির্মাণ করা হয়েছে এটির সংস্কারের প্রয়োজন। এই দাবি কিন্তু অনেক আগে থেকেই ছিল, অর্থাৎ ভূমিকম্পের এই দুর্ঘটনার কারণে কিন্তু এই দাবিটি আরও ব্যাপক আকার রূপ নিয়েছে। এর কারণে অনেক শিক্ষার্থী বলছে অল্প এই সময়ে আসলে কতটুকু সংস্কার হবে এটি নিয়ে তারা সন্দেহ রয়েছেন। যদিও তারা নির্দেশনা মেনেই আসলে সকাল থেকে তারা অনেকেই তাদের পরিবারের কাছে ফিরছেন। তো এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ। অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে, বিএনপি কোনো দাবি নিয়ে নামছে না। এটি বিএনপির আগামী দিনের রাজনীতি। বিএনপি সহনশীলতার পক্ষে, সাংঘর্ষিক রাজনীতির পক্ষে নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, পিআর সহ অযৌক্তিক দাবিতে আন্দোলন করছে একটি পক্ষ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ পিআর সহ অযৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এছাড়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করলে বিএনপি বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলন করবেন কার বিরুদ্ধে? ইউনূসের বিরুদ্ধে। 16 বছর তারেক রহমানের নেতৃত্বে যে দল রাজপথে আন্দোলন করে 5,000 লোককে আত্মহত্যা দিতে হয়েছে, তাদের বিনিময়ে অর্জিত এই সরকার। অতএব তাদের বিরুদ্ধে লড়াই করবেন, আমরা বসে আঙ্গুল চুষব। প্রেস ক্লাবের সামনে আলাদা এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিদেশিদের কাছে ইজারা দিয়ে অপরিপক্কতার পরিচয় দিয়েছে সরকার। আমরা চাই একটি নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকারই ঠিক করবে বন্দর কাউকে দিব না, আমরা নিজেরা চালাবো। আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো লিজ দিয়ে দিতে হবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটার একটা অপরিপক্কতার নিদর্শন। এদিকে ড্যাবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সহনশীল রাজনীতির পক্ষে। অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে, বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। এটি বিএনপির আগামী দিনের রাজনীতি। তারেক রহমান সাহেবের মধ্যে যত সংস্কার করবেন, দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে না। এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে, আপনার মবক্রেসির দিকে চলছিল, আবার অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না।
নয়াপল্টনে এক অনুষ্ঠানে সাম্প্রতিক ভূমিকম্পের ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার আমলেই ভূমিদস্যুরা বেশি রাজনৈতিক দলের নেতা হয়েছেন। শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে, খারাপ দুষ্ট, না হলেই ঢাকা শহরের মধ্যে 50টা আপনার ক্যাসিনোর থাকতে পারে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় ফাঁকা রাখা 7টি আসনে প্রার্থিতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনা রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষে ভোটে লড়ার পথ খুঁজছেন অনেকে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে আমার মার্কা ততটা চেনে, আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন এই বিধানটা রাখা উচিত। তবে রাজধানীতে অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার। এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছেই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে অন্য কোনো নেতৃত্ব কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ পার্টির আছে বলে মনে করি না এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে খুব স্বাভাবিকভাবে ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবেন সেগুলো পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসির সঙ্গে মিলবে কিনা, আর আরপিও সংশোধনীর মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরাও ভাবতেছি যে কোনো সামনে নেক্সট মিটিং এর সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে 8 দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত 40টির মতো রাজনৈতিক দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনকে সাজানো ও সমঝোতার নির্বাচনের দিকে নেওয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এককভাবে 300 আসনে নির্বাচন করার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড না পাওয়ার অভিযোগ করেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। চলতি মাসের 6 তারিখ থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। বর্ধিত সময়সীমা 20 তারিখ পর্যন্ত 1484 জনের ফর্ম সংগ্রহের প্রেক্ষিতে রোববার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। এবং এর আগের সাক্ষাৎকার কার্যক্রমের সূচনা উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগের নির্বাচনের মতোই টাকা ও পেশাশক্তির আধিপত্যের একটা নির্বাচনের দিকে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন। একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের প্রচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে
প্রশাসনকে কিভাবে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে। একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে নানা আলোচনা থাকলেও এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়ে লড়ে যাওয়ার ইচ্ছা আবারও ব্যক্ত করলেন নাহিদ ইসলাম। এনসিপি তার অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে আমরা এককভাবে ৩০০ আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত্য পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি। এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার সরকারের দায়িত্ব ছিল, তবে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার অভাবে বাধাগ্রস্ত হয়েছে। এনসিপির প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না এমন অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা করতে গিয়ে হামলা ও হুমকি ধামকির শিকার হচ্ছেন দলের প্রার্থীরা। নির্বাচনী মাঠে আমরা নামবো, সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এটা তো আপনারা সকলেই জানেন, গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল। শুধু এটাই নয়, কোথাও যদি কেউ মিছিল মিটিং করে, প্রটেস্ট করে, নির্বাচনী কাজে যায়, তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি। যোগ্য, সৎ ও নতুন মুখ নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলেও জানান সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাবাহিনীর সদস্য ও তাদের নিকটাত্মীয়রা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন। ৭১-এ বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ১৭২ জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪, ২০২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত ৬৪ জন সেনা সদস্যের হাতে স্বর্ণ পদক তুলে দেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্বগাথা তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান সেনাপ্রধান। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, ছোট ভূমিকম্পের উদ্ধার কাজে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস। সারা দেশে হচ্ছে রাজনৈতিক সহিংসতাও। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে রয়েছে সংশয়। রোববার কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে
মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। 2009 সালের পর দেয়া ব্যক্তিগত অস্ত্রের কোনো লাইসেন্স অন্তর্বর্তী সরকার নবায়ন করেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগের জন্য কিন্তু যেসব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই 2009 সালের থেকে। পরপর 2 দিনে দেশে ভূমিকম্পের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কথা বলেন ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিয়েও। খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওটা তো সেই সময় বোঝাতে হবে। ছোটখাটোগুলি যেমন প্রস্তুত, আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করছে। এ সময় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা। সিসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে ইসির প্রস্তুতিতে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব। কমনওয়েলথ এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বলেও মন্তব্য করেন ইসি সচিব। বলেন, নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছে কমনওয়েলথ। মহিলা ভোটারদের সংখ্যাগত হিসাবগুলো জেনেছেন এবং ওনারা বলেছেন যে এটা ভালো একটা উদ্যোগ। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। সেক্রেটারি জেনারেল মহোদয় উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা আমরা করার জন্য প্রস্তুত আছেন। জাতীয় ঐকমত্য কমিশনে 30টির বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে প্রস্তাবনা তৈরি হয়েছে তার মাধ্যমে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কার সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন, একটি দলিল দিয়ে সব সংস্কার সম্ভব না হলেও এটি সংস্কারের সূচনা। অধ্যাপক রিয়াজ বলেন, দক্ষিণ এশিয়ায় অনেক দেশেই ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতাকে সুসংহত করেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। কর্তৃত্ববাদীরা অর্থনৈতিক উন্নয়ন করলেও গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে না পারায় দেশে গণ অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে একটি দলিল দিয়ে আসলে সমস্ত রকম সংস্কার সম্ভব নয়, এটি সূচনা মাত্র। 30টির বেশি রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একটি জাতীয় সনদ তৈরি করতে পেরেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে জনগণের সমর্থনে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্নভাবে কাঠামোগত এবং সাংবিধানিক সংস্কার সম্ভব হবে। সাইবার ক্রাইমের 60 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFSA বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিংয়ের আর্থিক প্রতারণা ধরতে ব্যাংকগুলো অসহযোগী বলে দাবি গোয়েন্দা সংস্থার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70%ই হয় MFS বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা
নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সে কিছু জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে, মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনাবেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৪৭তম BCS লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আছেন সহকর্মী মওদুদ রানা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। রানা, ৪৭তম BCS পরীক্ষার যে লিখিত পরীক্ষা সেটি পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে স্টেশনটি রয়েছে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এর ফলে রাজশাহী থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলের যে রেল যোগাযোগ সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আমরা স্টেশন সূত্রে যতময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সেটি অপেক্ষা করছে এবং সেখানকার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন এবং একই সাথে ৩টার সময় রাজশাহী থেকে ফরিদপুর এবং 4টার সময় রাজশাহী থেকে ঢাকাগামী যে আরও দুটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন তার যাত্রীরাও আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন। এই কর্মসূচি যদি চলতে থাকে তাহলে রাজশাহী থেকে সন্ধ্যা পর্যন্ত যে 4টি ট্রেন রয়েছে সেই 4টি ট্রেন আর যাত্রা করবে না, ফলে সেই যারা যাত্রীরা রয়েছেন তারা স্টেশনে অবস্থান করছেন এবং তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা যেটি বলছেন যে ৪৭তম BCS লিখিত পরীক্ষায় যারা বসবেন তারা এখানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এর আগের যেসব BCS পরীক্ষা সেখানে প্রিলিমিনারি পরীক্ষার পর অন্তত 2 মাস সময় পান, কিন্তু এবার যে সময়টি দেওয়া হয়েছে সেই সময়টি প্রথমবারের মতো যিনি BCS পরীক্ষায় বসবেন তার জন্য খুবই কম সময় এবং তারা বলছেন যে এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। তারা যৌক্তিক সময়ের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়ার দাবি করছেন। তারা বলছেন যে এর আগে তারা এই BCS পরীক্ষায় যারা বসবেন তারা ঢাকায় আন্দোলন করেছেন, সেখানে পুলিশি হামলার তারা শিকার হয়েছেন এবং একই সাথে তারা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন, কিন্তু তাদের যে সেই দাবিটি মানা হচ্ছে না। একই দাবিতে সারা দেশেই বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। আমরা এখন যাব ময়মনসিংহে, সেখানে সহকর্মী ওবায়দুল রয়েছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী অর্থাৎ ৪৭তম লিখিত পরীক্ষা অংশ নেবেন তারা কিন্তু আজকে বেলা 11:30টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়ে তারা অবরোধ করেন এবং সবশেষ তথ্য হচ্ছে যে 3 ঘন্টা পর এই ট্রেনটি শুধুমাত্র যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে এই তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তারা এইমাত্র তারা ছাড়ার অনুমতি দিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে তারা এই ট্রেনটি ছাড়ছেন, কিন্তু পরবর্তীতে আবারও তারা এই যে রেলপথ সেইটি রেলপথ অবরোধের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। আমরা যেটি দেখেছি যে আজকে সকাল যখন ট্রেনটি আটকে দেওয়া হয় এরপর থেকে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রেলওয়ে কর্মকর্তা, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এখানে এসেছেন এবং কয়েক দফায় তাদেরকে বুঝিয়ে এই ট্রেন লাইন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু তারা সেটি তারা তাতে
রাজি হয়নি। সবশেষ 3 ঘন্টা পর এইমাত্র শুধুমাত্র যাত্রীর দুর্ভোগের কথা চিন্তা করে শুধুমাত্র এই ট্রেনটি ছেড়েছেন। তবে তারা যেটি বলছেন যে তাদের যে লিখিত পরীক্ষার যে সময়সূচি সেটির পরিবর্তনের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা রেলপথ অবরোধ ছাড়বেন না এবং এতে করে কিন্তু যাত্রী দুর্ভোগ শুধু এই ট্রেনটি গন্তব্যে গেলেও কিন্তু বিভিন্ন স্টেশনে অন্তত 4টি ট্রেন কিন্তু আটকা রয়েছে। এতে করে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকারে পৌঁছেছে এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবরোধ কর্মসূচি বা যে ব্লকেট কর্মসূচি তা থেকে সরে যাবেন না বলে পরীক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে, তার আগে ছিলাম রাজশাহীতে। মুন্সিগঞ্জে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে মুন্সিগঞ্জের শিক্ষক রোমান মিয়ার বিরুদ্ধে। জানাজানি হলে রোববার সকালে স্কুল খুলতেই জড়ো হন অভিভাবক সহ স্থানীয়রা। এক পর্যায়ে রোমানকে আটক করে গণপিটুনি দেন তারা। ভাঙচুর করা হয় বিদ্যালয়ের আসবাবপত্র। বাচ্চারা পানি খাওয়ার নাম বইলা তো নিচে নিয়ে আসছে, নিচে নিয়ে আসা উনি রোমান স্যার এই যে কাজটা করছে। হ্যাঁ, একটা স্যার আমাদের শিক্ষক, সে কাজটা করা গেলে উচিত হয়েছে। হ্যাঁ, আর আমরা ফাঁসি চাই। এডুকেশন সিস্টেম, সেফটি সব মিলে স্কুলটা এখন রসাতলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় অভিযুক্তকে। এই অপরাধ হয়েছে, সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব। অভিযুক্ত রোমান মিয়া 1.5 বছর ধরে বিদ্যালয়টির সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চট্টগ্রামের চকবাজার থানা থেকে ওহিদুর রহমান নামে এক সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় 2 মাস আগে নগরের চকবাজার থানায় যোগদান করেন ওহিদুর। শনিবার রাতে তিনি থানায় কর্মরত ছিলেন। রোববার সকালে থানার 3 তলা ভবনের শৌচাগার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে নেওয়া হয়। ওহিদুর 2013 সালে পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। দুপুরের সময় আরও থাকছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে চুক্তি সই। স্বাগত ইউরোপীয় ইউনিয়নের জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে হয়নি কোনো সিদ্ধান্ত। সফরের দ্বিতীয় দিনের ব্যস্ত সময় পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। দিনের শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি নেতাদের সঙ্গে। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এনসিপির নেতারা স্বার্থ রক্ষা করেই 2 দেশের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা করেন। পরে শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান। গণ অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে 2 দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। আবারও ভূমিকম্প প্রসঙ্গ। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল। খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শঙ্কার কোনো কারণও নেই। এম এ আজিমের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণী স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও।
হেড অফিসের সাথে কথা বলবেন, সে বলবে, আর আপনার এগুলা বন্ধ করেন। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, এবার ট্রেনের চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলে আসুন, তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে MRT 6 লাইন। এম.এ. আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পর এবার মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়ে শহর থেকে 267 কিলোমিটার দূরে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। USGS জানিয়েছে আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পের ঘটনা, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রস্তাবিত শান্তি চুক্তি যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও তার মিত্র দেশগুলোর দাবি, কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পরিবর্তন আনা প্রয়োজন। G20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেন ইউরোপীয় নেতারা। পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত, তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কিয়ারসন, দিনিপ্রো, ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ জানায় কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে, ফলে বাড়ছে হতাহতের সংখ্যা। সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণও অব্যাহত রয়েছে উভয় পক্ষের। শীতের আগমনে রুশ বাহিনী কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। একই দিন 5টি রুশ অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 33টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে। কিয়েভের মতে সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি, মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে, কিন্তু এতে এখনও অনেক পরিমার্জনা প্রয়োজন। এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে বিশ্ব জলবায়ু সম্মেলনের 30তম আসরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা এর ক্ষতিকর প্রভাব নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সদস্য দেশগুলো। আয়োজনের মূল লক্ষ্য পূরণ না হলেও আংশিক এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যদিও চুক্তির কড়া সমালোচনা করেছে পানামা। জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগের আসরগুলোতে হওয়া পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলনের 30তম আসর। তবে সম্মেলনের শেষ দিনে এসে দেখা যায় অর্জনের খাতা শূন্য। এর সঙ্গে যোগ হয় সদস্য দেশগুলোর হাজারো আক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত গড়ায় কার্যক্রম। শেষমেশ একেবারে খালি হাতে ফিরতে হয়নি সদস্য দেশগুলোকে। শনিবার সম্মেলনের বর্ধিত কার্যক্রমের সিদ্ধান্ত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিবৃতি অনুযায়ী COP30 এর খসড়া চুক্তিতে জলবায়ু রক্ষায় পদক্ষেপের গতি বাড়ানো, বাণিজ্য বাধা পর্যালোচনা করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন 3 গুণ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে।
যদিও এবারের আসরে জীবাশ্ম জ্বালানি ও বনাঞ্চল রক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে দুটি রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি দেন COP30 প্রেসিডেন্ট দোলাগো। একটি বন উজাড় বন্ধ করা ও পুনরুদ্ধারের জন্য আরেকটি জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার জন্য। এই সমঝোতা চুক্তির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন, তবে আলোচনা থেকে তাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল বলেও জানায় সংস্থাটি। অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তবে পানামা বলছে এই চুক্তির মাধ্যমে জলবায়ু রক্ষার পথে বিশ্ববাসী এক পা পিছিয়ে গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইন সবার জন্য সমান, সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদনের জবাবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে, শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। সাংঘর্ষিক রাজনীতি নয়, সহনশীলতার পক্ষে বিএনপি, বলছেন নেতারা। সাজানো নির্বাচনের চেষ্টা দেখছে এনসিপি, এবারও টাকা ও পেশিশক্তির আধিপত্যের আশঙ্কা। এবং সরকার ও ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বিবেচনায় দেশকে 3 ভাগ করছে কমিশন। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।